শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগপত্র জমা, দেশে প্রথমবার বিচার কাজ সরাসরি সম্প্রচার। আপিলের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন ফিরে পেল জামাত, দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। চীনের ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার, বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে 2 শতাধিক ব্যবসায়ী ঢাকায়। অন্তর্বর্তী সরকারের বাজেটের আকার 7,90,000 কোটি টাকা, সংসদ ও স্থানীয় নির্বাচনে বরাদ্দ 2,000 কোটি টাকা। নিরাপত্তার দাবিতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ডাক্তার নার্সদের কর্মবিরতি 5ম দিনে, ভোগান্তিতে রোগীরা। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাব বিস্তারিত খবরে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। একই সঙ্গে দেশে প্রথমবার এ বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। শেখ হাসিনা ছাড়াও এ মামলার অপর 2 আসামি হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই আগস্টে সারা দেশে গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে গত 12ই মে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর এখন শুনানি চলছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পরবর্তী খবরে যাচ্ছি। এক যুগেরও বেশি সময় পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির আপিল মঞ্জুর করে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লা পাওয়ার বিষয়ে রায়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আইনজীবীরা জানান, এ বিষয়ে এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের রায় শুনতে সকালে সুপ্রিম কোর্ট এলাকায় ভিড় করেন দলের নেতাকর্মী ও আইনজীবীরা। সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায়টি বাতিল ঘোষণা করেন। এছাড়া অন্যান্য বিষয়গুলোর নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। তবে দলের দাঁড়িপাল্লার প্রতীকের বিষয়ে কিছু উল্লেখ করেননি আপিল বিভাগ। রায়ের পর ব্রিফিংয়ে জামায়াতের আইনজীবী বলেন, 2013 সালে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আদালতকে ব্যবহার করে দলের নিবন্ধন বাতিল করা হয়। আপিল বিভাগের রায়ে তা প্রমাণিত হল। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ একটি প্রাণবন্ত সংসদ গঠনের প্রত্যাশা জানান তিনি। আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো। এদিকে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, এই রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার তাদের পূর্বে নিবন্ধন ফিরে পাচ্ছে। তবে এই আপিলের সাথে তাদের দলীয় প্রতীকের বিষয়টি সংযুক্ত নয়। জামাত ইসলামের যে রেজিস্ট্রেশন যেটা ছিল 2008 সালে ইলেকশন কমিশন দিয়েছিলেন, এই রেজিস্ট্রেশনটা 2013 সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে। ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। 2008 সালে রাজনৈতিক দল হিসাবে জামায়াতকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। পরের বছর এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন 25 ব্যক্তি। শুনানি শেষে 2013 সালে দলটির নিবন্ধন বাতিল করে দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল শুনানি শেষে নিবন্ধন ফিরে পেল দল। এদিকে দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক এমন কারণ দেখিয়ে 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল কোর্টের সিদ্ধান্তে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিদ্যমান বলেও মন্তব্য করেন তিনি। রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার যৌথ উদ্যোগে আয়োজিত বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
সম্মেলনে চীনের 100 কোম্পানির প্রায় 250 বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নিয়েছেন। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের এক সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। এ সময় তিনি চীনা ব্যবসায়ীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানান। সম্মেলনে উপস্থিত ছিলেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও সহ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এছাড়া চীনের 4টি চেম্বার অফ কমার্সের শীর্ষ প্রতিনিধিরাও এতে অংশ নিয়েছেন। With all the challenges of it will mark the start of a similar between our two nations and shared commitment to fostering mutual growth and prosperity. A couple of months ago, during my visit to Beijing, I requested President Xi Jinping to encourage Chinese companies to invest in Bangladesh as we envision turning our country into a manufacturing and economic hub of the region. এবার থাকছে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। দেশের 55তম বাজেট দেয়া হচ্ছে আগামীকাল। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য থাকছে আলাদা বরাদ্দ, পাশাপাশি তাদের করমুক্ত আয়সীমা হবে 5.25 লাখ টাকা। বরাদ্দ থাকবে নির্বাচনের জন্য। রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবর্তন আসবে শুল্ক করে। ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 2025-26 অর্থ বছরের জন্য প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তারা। আগামী বাজেটে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ বরাদ্দ। প্রায় 1,500 কোটি টাকার বরাদ্দ থেকে দেয়া হবে এককালীন অর্থ, মাসিক ভাতা, দেশ বিদেশে চিকিৎসা খরচ এবং কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ। একই তহবিলের অর্থে তাদের জন্য ফ্ল্যাটও তৈরি করা হবে। আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেটে প্রায় 6,000 কোটি টাকা বরাদ্দ চেয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু শেষ পর্যন্ত এ খাতে থাকছে 2,080 কোটি টাকা। বাজেটের আকার কমলেও অগ্রাধিকার দেয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, কর্মসংস্থান, মানুষের জীবনমান, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায়। নতুন এডিপিতে উন্নয়ন বরাদ্দের দিক দিয়ে সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। যে বাজেটে অর্থের সব ব্যবহার, আগে বড় বড় বাজেট হয়েছে, বড় বড় এক্সপেন্ডিচার অ্যালোকেশন হয়েছে, বেশিরভাগ কিন্তু অর্থ আমরা অপচয় হয়েছে, কারাপশন হয়েছে। মানুষকে যে উন্নয়নের যে একটা সুফলটা দিল মানুষের কাছে, এটা সমাহারে পৌঁছায়, যেটা এতদিন হয় না। এবার রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হচ্ছে 5,64,000 কোটি টাকা। এর প্রায় 92 ভাগই যোগান দেবে এনবিআর। এর অংশ হিসেবে উৎপাদন পর্যায়ে বেশ কিছু পণ্যে শুল্ক আরোপের পাশাপাশি বাড়ানো হতে পারে বেশ কিছু আমদানিকৃত পণ্যের উপর ধার্যকৃত শুল্কের পরিমাণ। আয়করের আওতা যেমন বাড়াতে হবে, ভ্যাটের আওতাটা কিন্তু বাড়াতে হবে। অনেকেই কিন্তু অনেক ব্যবসা, অনেক কিছু কিন্তু এখনো ভ্যাটের পরিপূর্ণ ভ্যাটের যে জায়গাটা সেটা কিন্তু মধ্যে নেই। ভ্যাটের আইন অথবা ভ্যাটের যে রুলস অ্যান্ড রেগুলেশনস, সেখানে কিন্তু বড় ধরনের সমস্যা আছে। ব্যবসায়ীরা নানা ধরনের অভিযোগ করে, মাল্টিপল রেটস আছে, এগুলোকে একটা স্ট্রিমলাইন করা দরকার। আসছে বাজেটে সুখবর থাকছে কালো টাকার মালিকদের জন্য। এই অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে। কমতে পারে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি ও কর হার, বাড়তে পারে করমুক্ত আয়সীমা। বরাদ্দ বাড়ছে সামাজিক নিরাপত্তা খাতে। বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ কমানো হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাসের সংকটের কারণে দীর্ঘদিন ধরেই ভুগছে শিল্প কারখানাগুলো। এছাড়া ব্যাংক ঋণের চড়া সুদের হার, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ ও রাজনৈতিক অনিশ্চয়তাও আছে। এমন পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যে গতি আনতে আগামী বাজেটে কর্পোরেট কর কমানোর দাবি ব্যবসায়ীদের। তবে শর্ত শিথিল করা হলেও কর্পোরেট করের হার কমানো হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। ব্যাংক ঋণের চড়া সুদহার, পর্যাপ্ত গ্যাসের অভাব ও এলসি সংক্রান্ত জটিলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য। বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 26%, ফলে নানামুখী চাপে উদ্যোক্তারা। এছাড়া আছে উচ্চ কর্পোরেট কর। বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে শর্ত সাপেক্ষে কর্পোরেট করের হার 20 থেকে 25%, অন্যদের ক্ষেত্রে এই হার 27.5%। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন আর্থিক প্রতিষ্ঠানের কর 40%। এমন পরিস্থিতিতে আগামী অর্থ বছরের বাজেট দিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। আমরা ব্যবসা ওরিয়েন্টেড করবো, কেউ কিছু ভাববে যে সে নাই,
আমরা তো অনেক ওয়েবার বন্ধ করে দেবো, অনেক লোক যারা ওয়েবার পাচ্ছে তারা তো নিশ্চয়ই খুব খুশি হবে না। প্রণোদনা ডেফিনেটলি, যেটা আমি বলছি যে হয়তো আপনার অন্য কর্পোরেট ট্যাক্সের কিছুতে দেওয়া যায় কিনা। ব্যবসায়ীরা বলছেন, চলতি অর্থবছরে কর্পোরেট কর কমানো হলেও কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তাতে ব্যবসায়ীদের কোনো লাভ হয়নি। এবার তাই এক্ষেত্রে ছাড় চান তারা। কর্পোরেট কর হার একটু কমাতে পারলে ভালো হয়, তাহলে ফরেন ইনভেস্টমেন্টটা বেশি হয়। তারা অনেক যখন বিদেশি ইনভেস্টররা আসে তারা জিজ্ঞেস করে আপনি কর্পোরেট ট্যাক্স কত, রেটটা কত। যৌক্তিকভাবে যদি একটা লেজিট রিজন দিয়ে তারা করেন, অবশ্যই এই জিনিসটা সামনের দিকে আগাতে হলে রেভিনিউ বাড়াতে হবে। তবে কর হার না কমিয়ে আদায়কৃত রাজস্ব দিয়ে কাঠামোগত পরিবর্তনের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। যে এই মুহূর্তে কর্পোরেট কর যা আছে, এই মুহূর্তে এটা কমানোর মতো যথেষ্ট যুক্তি নাই। সরকারকে তো এই জায়গায় যদি বিনিয়োগগুলো করতে হবে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য, সেটার জন্য তো রাজস্ব আসতে হবে। তা নয় তো আর এই উন্নয়ন, এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলোর যে উন্নয়ন, সেটা তো করা যাবে না। বিনিয়োগে গতি আনতে স্থিতিশীল রাজনৈতিক ও ব্যবসার পরিবেশ তৈরির আহ্বান উদ্যোক্তাদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপত্তার দাবিতে পঞ্চম দিনের মতো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বন্ধ রয়েছে চিকিৎসা সেবা কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। হাসপাতালের মূল ফটক থেকেই ফিরে যাচ্ছেন রোগী ও স্বজনরা। বেশি কষ্ট পোহাতে হচ্ছে ঢাকার বাইরে থেকে আসা এবং অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীরা। হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ থাকলেও ভেতরে রয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত 55 জন সহ 80 জন রোগী। দ্রুত অচলাবস্থা কাটাতে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। তবে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তার কোনো আভাস দিতে পারছে না কর্তৃপক্ষ। গত বুধবার জুলাই আন্দোলনে আহতদের সাথে মারামারির জেরে নিরাপত্তা চেয়ে কর্মবিরতি শুরু করেন চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীরা। এ সময় হামলায় চিকিৎসক সহ বেশ কয়েকজন স্টাফ আহত হন। গত 10 মাস ধরে যে আমাদের যে অবহেলা করা হচ্ছে এবং যেভাবে যে আশ্বাস দেওয়া হচ্ছে, আশ্বাসে কোনোটাই বাস্তবায়িত করা হচ্ছে না। যে অপারেশন হয়েছে কিন্তু তাদের কোনো উন্নতি হয় না, আগে দেখছে তারা দেখতে পায় না। তো সেই বিষয়ে যখন আমরা ডাক্তারদের সাথে কথা বলি, তারা বলতেছে আসলে ওদের আর কোনো চিকিৎসা নাই। বাহির থেকে দেখতেছেন আমাদের চিকিৎসার অনেক কিছু করতেছে, আসলে যে ব্যক্তি ভুক্তভোগী সেই শুধু এই বিষয়টা বোঝে, কিন্তু বাহিরের মানুষ তো সেটা বুঝবে না। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। সিলেটের গোলাপগঞ্জে ভারী বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু। বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। পরীক্ষা নিরীক্ষায় জানা যাবে পরিমাণ। চলতি অর্থ বছরে ব্যাংক থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে প্রায় 60,000 কোটি টাকা। গেল জানুয়ারি পর্যন্ত অর্থ বছরের 7 মাসে এটি ছিল 13,571 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের শুরু থেকে 21শে মে পর্যন্ত সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে 1,16,021 কোটি টাকা। এ সময় বাংলাদেশ ব্যাংকের আগের দেনা শোধ করেছে 56,584 কোটি টাকা। এতে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে 59,917 কোটি টাকা। সব মিলিয়ে ব্যাংক ব্যবস্থায় সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে 5,34,307 কোটি টাকা। গত জুন শেষে যা ছিল 4,74,490 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা জানান, রাজস্ব আহরণ কমে যাওয়া ও সঞ্চয়পত্র ঋণ না বাড়ায় শেষ সময়ে ব্যাংক ঋণ বেড়েছে। এছাড়া বিদেশি উৎস থেকে ঋণ ছাড় কমে যাওয়া বড় কারণ বলে মনে করছেন তারা। রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। এখন পর্যন্ত 2 সিটিতে 15টি হাটের ইজারা নিশ্চিত করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাট ঘুরে দরদাম যাচাই করছেন ক্রেতারা। তবে পশু বেচাকেনা জমে উঠতে আরো অন্তত 3 দিন সময় লাগবে বলছেন বিক্রেতারা। উত্তরার এই দম্পতি হাটে এসেছেন কোরবানির পশু দেখতে, সঙ্গে 1 বছরের শিশু সন্তান। এখনো ভিড় বাড়েনি, তাই স্বাচ্ছন্দ্যে যাচাই করতে পারছেন দরদাম দেখার জন্য। প্লাস এখন তো আর কিনবো না, যখন কিনবে একটু আইডিয়া নেওয়ার জন্য, বেসিক্যালি যে কিরকম দাম হতে পারে। কারণ জীবনে তো কিনিনি, মানে আমি বাইরে থাকি তো এর জন্য আমি জানি না। নিলে হয়তো একদিন আগে নেওয়া হবে। আর বাবুকে নিয়ে আসছি দেখার জন্য প্রাইসটা কেমন, আসলে দামাদামি দেখতেছি,
দেখার পরে হয়তো বা নিয়ে যাবো আর কি, ইচ্ছা তো আছে। রাজধানীতে গরু রাখার জায়গা কম, তাই ঢাকায় গরু বেচাকেনা শুরু হয় সাধারণত ঈদের 2 থেকে 3 দিন আগে। যাদের নিজের বাড়ি আছে তাদের অনেকে কিনতে এসেছেন, তবে হাটের বেশিরভাগ ক্রেতা আপাতত দরদাম যাচাই করছেন। এখন হাট জমেনি তো, এজন্য এদের মনে হচ্ছে যে আমরা চাইলেই পাবো, বাট আসলে অত দাম না গরুর। আমরাও দেখতেছি, দেখা যাক, মিললে ইনশাল্লাহ নিয়ে যাব। 1-2 দিন আগে কিনলে হয়ে যায়, রিস্ক হয়ে যায়, পাবো কি পাবো না এরকম একটা থাকে, তো এই জন্য আগে যদি পাই নিয়ে যাব। রাখার জায়গা আছে, মোটামুটি গ্যারেজে রাখা লাগবে। যে আসলাম আর কি, আমি একটু আগেই কিনি, ফ্রি আছি তাই দেখতে আসলাম। এখনো মনে হচ্ছে ওদের দাম ছাড়ার মতো সময় হয়নি। দিন কিংবা 2 দিন আগে কিনতে হয় আমাদের, ওই জন্য আসলাম, ফ্যামিলি নিয়ে আসলাম একটু দেখার জন্য কোন প্রাইজে আছে, কেমন কি আছে বিষয়, এটার জন্য মূলত মার্কেটে আসা। দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর হাটে ট্রাকে করে আসছে কোরবানির পশু। 1 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন বিক্রেতারা, তবে মিলছে না ক্রেতা। আমরা গ্রামেতে কিনে আনছি 5 লাখের উপর দিয়ে, করছে হলো 3,60,000, তারপরে কেউ করে বেচবো? খাদ্যর দাম, ট্রাক ভাড়া বেশি, আমার তো চালান মালান বাঁচা লাগবে। এখন দামের ভিতরে ভাই এই খাদ্যর দামটা বেশি হওয়াতে আমাদের গরু একটু দাম বেশি হইতেছে, কথা বলছেন। আমার এই খাদ্য যদি একটু দাম কম থাকলো নি, তাহলে গরুর দামও একটু কম থাকলো নি। 1,70,80 এবার গরু আছে আমার কাছে, আর নিচের দাম 90-95। এবছর ঢাকা দক্ষিণে 6টি এবং ঢাকা উত্তরে 9টি হাট ইজারা দিতে পেরেছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার থেকে হাটে শুরু হবে আনুষ্ঠানিক বেচা বিক্রি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবল বৃষ্টিতে সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়দের সহায়তায় প্রায় 3 ঘন্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। এদিকে টানা বৃষ্টিতে পার্বত্য 3 জেলায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। শনিবার রাত থেকে সিলেটে বৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সাথে তা রূপ নেয় ভারী বর্ষণে। বৃষ্টির তোড়ে গোলাপগঞ্জ উপজেলার বক্তিয়ারঘাট গ্রামে একটি ঘরের উপর ধসে পড়ে টিলা। এতে ঘরে থাকা রিয়াজউদ্দিন, তার স্ত্রী ও 2 শিশু সন্তান চাপা পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ মিলে 3 ঘন্টার চেষ্টায় 4 জনের মরদেহ উদ্ধার হয়। লাস্ট পর্যায়ে গিয়ে ফায়ার সার্ভিস আনানি হয়েছে, আর বিডিআরও আইসেন, পুলিশ প্রশাসনও আইসেন, আবার সবে মিলিয়া উদ্ধার করা হয়েছে। এটা বসবাসের উপযোগী করে একটা বসবাস করার জন্য এরা বসত বাড়ি করে দিত, তাহলে হয়তো এরকম ঝুঁকিপূর্ণ থেকে আমরা রক্ষা পাইতাম। চেয়ারম্যান মেম্বার আইয়া কইছেন, ফায়ার সার্ভিসও কইছেন, সেনাবাহিনী আইছে, ইয়া তারা উদ্ধার করছে। নিহতদের পরিবারকে দাফনের জন্য তাৎক্ষণিকভাবে 80,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। এছাড়া জেলার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে নেয়ার কার্যক্রম চলমান আছে। পূর্ণ এলাকায় যারা থাকে তাদেরকে যাতে কোনোভাবেই ইউটিলিটি দেওয়া না হয়, সুবিধা যেমন বিদ্যুৎ বা পানির সুবিধা দেওয়া না হয়, সেটাও আমরা বলে আসতেছি, কিন্তু এইসব সব ক্ষেত্রে শতভাগ এটা করা সম্ভব হয়নি। সেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে, দুর্ঘটনাগুলো হচ্ছে। খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকিতে শালবন, কুমিল্লা টিলা সহ বেশ কিছু এলাকা। টানা বৃষ্টিতে মাইনি ও চেঙ্গি নদীর পানি বেড়ে নিচু এলাকায় জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ তো আছে, ঝুঁকিপূর্ণ নিয়েই তো বসবাস, পাহাড়ের দেশে এখন কি করার, সবগুলো বাসায় পাহাড়ের পাশে। পাহাড় ভাঙা সব মাটি আমার ঘরে ঢুকছে, আমি সারা রাত জাগন ছিলাম। টানা বৃষ্টিতে রাঙ্গামাটির কয়েকটি স্থানে পাহাড় ধস হলেও কেউ হতাহত হয়নি। কর্ণফুলী, মাইনি, রাইখন ও শলক নদীর পানি বেড়ে নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বান্দরবানে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বাড়ছে বিভিন্ন নদ নদীর। এরই মধ্যে প্লাবিত হয়েছে হাওর অঞ্চল, নদী তীরের নিচু এলাকা ও চরাঞ্চল। সড়ক, বাড়িঘরে জলাবদ্ধতা তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন বিভিন্ন এলাকার মানুষ। এদিকে পানি বাড়ায় জালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের 44টি জলকপাটি খুলে দেওয়া হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বেড়েছে মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীতে। এরই মধ্যে মনু নদীর পানি ঢুকে পড়েছে লোকালয়ে। গ্রামীণ সড়ক, বাড়িঘরে দেখা দিয়েছে জলাবদ্ধতা, তলিয়ে গেছে হাওড়াঞ্চল। সপ্তাহের কাছাকাছি বৃষ্টি, মনু নদীর অবস্থা খুবই খারাপ। আমরা মৌলভীবাজারবাসী খুব আতঙ্কের মধ্যে আছি। সারাদিন বৃষ্টি, গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা নদীর পাড়ে আমরা আতঙ্কের মধ্যে আছি।
সুনামগঞ্জে উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 2 দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এটা আশা করি আগামী 24 ঘন্টার ভিতরে হয়তো বিপদ অতিক্রম করতে পারে। ইতিমধ্যে আমাদের ফ্লাড প্রকাশিং এবং ওয়ার্নিং সেন্টার যেটা ডিক্লেয়ার করেছে যে সুনামগঞ্জ সহ সিলেটের কিছু জেলায় বন্যা ঝুঁকিতে রয়েছে। ভারত থেকে আসা ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা সহ সব নদ নদীর পানি বাড়ছে। এতে নদী তীর ও চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। লালমনিরহাটে পানিতে তলিয়ে গেছে নদী তীরের বাদাম ও ভুট্টার ক্ষেত। ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, বাদাম ক্ষেত আমরা তুলছি, এগুলো তলে গেছে। আমাদের বাড়ি ঘর সব তলিয়ে গেছে। ভোলায় নিম্নচাপের প্রভাবে ঝোড়ো বাতাসে চরাঞ্চল সহ বিভিন্ন এলাকার 5200 কাঁচা ঘর বিধ্বস্ত হয়। অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। আমাদের এখানে যে ক্ষতি হয়েছে আমরা তাদের হয়তো শতভাগ ক্ষতিপূরণ না দিতে পারলেও আমরা আমাদের পর্যাপ্ত ত্রাণের চাল আছে, আমরা প্রত্যেকটা জায়গায় চাল পৌঁছিয়ে দিয়েছি এবং শুকনো খাবার গতকাল থেকে আমরা বিতরণ করে যাচ্ছি। আমাদের কাছে কিছু শিশু খাদ্যও আছে, যেখানে প্রয়োজন সেখানে আমরা দিচ্ছি। এদিকে বিভিন্ন জেলায় কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে রোববার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 123 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন এক পুলিশ সদস্য সহ 2 জন। এদের মধ্যে এক রোহিঙ্গা শিশুও রয়েছে। সকালে সুবর্ণচর ফায়ার সার্ভিস কর্মকর্তা অনিক কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেন। হাতিয়া থানার ওসি AKM আজমল হুদা জানান, শনিবার দুপুরে হাতিয়ার ভাসানচর থেকে 39 জন যাত্রী নিয়ে ট্রলারটি হরনি ইউনিয়নের করিম বাজার ঘাটের দিকে আসছিল। এ সময় ডুবচরের সাথে লেগে ট্রলারটির তলা ফেটে যায়। পরে স্থানীয়রা অন্য ট্রলারের সাহায্যে 35 যাত্রীকে জীবিত এবং 2 জনের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে রোহিঙ্গা নারীকে আশঙ্কাজনক অবস্থায় সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া আরও 8 জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা। সে যখন আমার থেকে আলাদা হয়ে যায় তখন আমি মর্মান্তিক হয়ে যাই। ভাই দেখা পেলাম 30 জনের মতন। আমরা আনসার ব্যাটালিয়নের আসলাম 4 জন। 4 জনের মধ্যে আমরা 3 জন আমরা উদ্ধার হয়েছি। জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। শনিবার রাতে এই খনিজ সম্পদের সন্ধান পায় বলে জানিয়েছে বাপেক্স। জামালপুর 1 অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, 1980 সালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সাইসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স। 2014-15 অর্থ বছরে সাইসমিক উপাত্ত ও 2015-16 অর্থ বছরে ক্লোজ গ্রিড সাইসমিক সার্ভে হয়। সেই উপাত্ত বিশ্লেষণ করে 24শে জানুয়ারি জামালপুর 1 অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। এরপর 2600 মিটার খননের পর শনিবার রাতে গ্যাসের সন্ধান পায় বাপেক্স। পরীক্ষা নিরীক্ষার পর গ্যাসের পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 3 মাস মেয়াদী প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল 168 কোটি টাকা। 24শে জানুয়ারি আমরা প্রথম আনুষ্ঠানিকভাবে এখানে খনন কাজ শুরু করেছি এবং 25শে এপ্রিল আমাদের খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং এখন আমাদের ওয়েল টেস্টিংয়ের কাজ চলমান এবং ওয়েল টেস্টিংয়ের পরে আমরা জানতে পারবো এখানে গ্যাসের কী পরিমাণ মজুদ আছে। এ বিষয়ে আরো জানাতে জামালপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, পরীক্ষা নিরীক্ষার পর কি পরিমাণ গ্যাস আছে সেটি জানা যাবে, তবে এখন পর্যন্ত এই নতুন আবিষ্কৃত কূপটিকে ঘিরে কি সম্ভাবনার কথা জানা যাচ্ছে এবং জামালপুরে কি এছাড়াও আরো কোনো গ্যাস ক্ষেত্র আছে কিনা? দেখুন, আসলে প্রথমেই জানিয়ে রাখি যে 1980 সালে কিন্তু জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পায় বাপেক্স। এরপর 2014-15 অর্থ বছর, 2016-17 অর্থ বছরে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা আসলে চলতি বছরের 24 জানুয়ারি গ্যাস অনুসন্ধানের কার্যক্রম শুরু করে। তো গত রাতে তারা এটি আসলে সন্ধান পেল আজ বেলা 11:30টার দিকে এটি কর্তৃপক্ষ নিশ্চিত করে। তো কর্তৃপক্ষ যেটি বলছে যে এখন বর্তমানে ডিএসটি কাজ চলমান রয়েছে আর তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারা জানতে পারবেন যে গ্যাস কি পরিমাণ রয়েছে। এটি করতে আগামী 72 ঘন্টাও সময় লাগতে পারে, আবার এর চেয়ে বেশিও লাগতে পারে। তো কর্তৃপক্ষ এর আগে 24 জানুয়ারি যখন গ্যাস কূপ খনন শুরু হয় তখন যেটি জানিয়েছেন যে এখানে প্রায় 10 মিলিয়ন ঘনফুট গ্যাস থাকতে পারে। আর শুধু এই কূপ নয়, এর আশেপাশে প্রায় আরো 3 থেকে 4টি কূপ থাকার সম্ভাবনা রয়েছে। তো কর্তৃপক্ষ যেটি বলছে যে আগামী
1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে তারা আসলে সার্বিক তথ্য বিশ্লেষণ করে সাংবাদিকদের জানাতে পারবেন। তো এই অজপাড়াগাঁয়ে মাদারগঞ্জের তাত্তাপাড়া গ্রামে গ্যাস কূপের সন্ধান পাওয়া কিন্তু কর্তৃপক্ষ সহ স্থানীয়রা এবং জামালপুরবাসী বেশ আনন্দিত। তারা বলছেন যে এই খনিজ সম্পদ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। এছাড়াও এই খনিজ বর্তমানে এই গ্যাসটি যমুনা সার কারখানায় দেওয়ার কথা জানিয়েছিল বাপেক্স কর্তৃপক্ষ। মূলত এই ছিল সার্বিক তথ্য। জামালপুর থেকে নতুন আবিষ্কৃত গ্যাস কূপ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাইমুন সাব্বির শোভন। এখনো ঈদুল আজহার বোনাস পরিশোধ করেনি 73% কারখানা। ঈদকে সামনে রেখে পোশাক শ্রমিকদের বোনাস মে মাসের মধ্যে এবং মে মাসের বেতন 1 থেকে 3 জুনের মধ্যে পরিশোধের কথা থাকলেও বেশিরভাগ কারখানায় তা এখনো কার্যকর হয়নি। এ পর্যন্ত দেশের 9683টি কারখানার মধ্যে মে মাসের বেতন পরিশোধ করেছে 8.07%। অন্যদিকে ঈদুল আজহার বোনাসও পরিশোধ করতে পারেনি 73% বা 7105টি কারখানা। শনিবার এই তথ্য জানিয়েছে শিল্প পুলিশ। এমন পরিস্থিতিতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর আগে 28শে মের মধ্যে বকেয়া বেতন ভাতা পরিশোধ না করলে সংশ্লিষ্ট কারখানা মালিকদের জেলেও যেতে হতে পারে বলে সতর্ক করেছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। প্রতিপক্ষের হামলার ভয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই গ্রামের একটি গোষ্ঠীর কয়েকশো নারী পুরুষ 2 সপ্তাহের বেশি সময় ধরে গ্রাম ছাড়া। সম্প্রতি দুই পক্ষের সংঘর্ষের পর থেকে গ্রামটি যেন আতঙ্কের জনপদ। যদিও পুলিশ বলছে পরিস্থিতি এখন শান্ত, তাই কারো ফিরতে সমস্যা নেই। প্রতিপক্ষের শতাধিক বাড়িঘরে এভাবে আগুন দেয়া হয় গেল 14ই মে। ব্রাহ্মণবাড়িয়ার নাটাই গ্রামে বিরোধের শুরুটা মাদক সেবনের বাধা দেয়া থেকে। এর জেরে সলিম ও চাঁদের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, এতে মারা যান চাঁদের গোষ্ঠীর মিয়াজুল। এরপরই সলিম গোষ্ঠীর বাড়িঘরে আগুনের ঘটনা। এরা লুটপাট করে প্রতিদিনের সন্ধ্যার পরে এসে নেওয়া শেষ হয়েছে না। দেশের মধ্যে আইন আছে, আদালত আছে, বিচার আছে। আশা করি এইগুলো সব আইন আদালতে হবে। আশা করি সবাই যার যার বাড়ি ঘরে আসে বললে ঝগড়াঝাটি মিঠায় তাহলে তো ভালো হয়। ঝগড়া তো কারোর জন্যই কাম্য না। সলিমদের কয়েকশো নারী পুরুষ এখন গ্রাম ছাড়া। কেউ কেউ ফিরলেও হামলার ভয়ে আবারও পালিয়ে যাচ্ছেন। মিয়াজুলের মৃত্যুতে তার ছোট ভাই 129 জনকে আসামি করে মামলা করেছেন। তার দাবি, সলিমের লোকজন নিজেরাই বাড়িঘরে আগুন দিয়েছে। ময়না তদন্ত করে লাশ আইনা সেরা মাটি টাটি দিছি দেওয়ার পরে আমরা খুব আতঙ্কর মিজা আছি। হেরা অনেক দিক থেকে আমরা হুমকি দামকি দিতেছে। হেরার বাড়িঘর হেরা আগুন লাগাইয়া ফুরিয়া গেছে, কারণ আমরা রূপে দূর দিতেছে। পুলিশ জানায় সংঘর্ষের পর দুই পক্ষই মামলা করেছে। এর মধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার পর থেকে একটা গোষ্ঠীর লোকজন এলাকা থেকে পলাতক, আর চাঁদের গোষ্ঠীর লোকজন এলাকাতে রয়েছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এদিকে বাড়িঘরে আগুনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউনিয়ন পরিষদ। সম্মিলিত একটা সুস্পষ্ট মতামত একটা প্রতিবেদন আমাদের দাখিল করবে। এটা আমি উপজেলা নির্বাচনের মহোদয়ের নির্দেশ ক্রমে আমি এই কাজগুলি করতেছি এবং করার পরে আমি আবার এই প্রতিবেদনটা সহ উপজেলা নির্বাচন মহোদয়ের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। দুই পক্ষের এমন অবস্থানের বিষয়ে সলিম গোষ্ঠীর কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।